আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বেগম খালেদা জিয়া প্রয়াত হলেন। বিগত বেশ কিছুদিন ধরে তার শারীরিক অবস্থা, এমনকি তিনি আদৌ বেঁচে আছেন কিনা এই নিয়ে যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে আজ 30শে ডিসেম্বর 2025 ভোর 6:15 বাংলাদেশের রাজনীতির এই মহিরুহ এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেহ অবসান হয়েছে। এবার কেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার প্রয়াণে ভারতের প্রধানমন্ত্রী গভীর শোক জ্ঞাপন করেছেন। নরেন্দ্র মোদী তার বার্তায় বলেছেন তার বাংলা অনুবাদ এরকম: আজ 30শে ডিসেম্বর 2025 সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন সেটা হলো, ঢাকার সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তার পরিবার এবং বাংলাদেশের সকল মানুষের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। সর্বশক্তিমান তার পরিবারকে এই মর্মান্তিক ক্ষতি সহ্য করার শক্তি দান করুন। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে দেশটির উন্নয়নে তার গুরুত্বপূর্ণ অবদান এবং ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে তার ভূমিকা সর্বদা স্মরণীয় হয়ে থাকবে। 2015 সালে ঢাকায় তার সঙ্গে আমার উষ্ণ সাক্ষাতের কথা আমি স্মরণ করছি। আমরা আশা করি তার স্বপ্ন উত্তরাধিকার আমাদের অংশীদারিত্বকে ভবিষ্যতে পথ দেখাবে। তার আত্মার শান্তি কামনা করি। এটা লিখেছেন নরেন্দ্র মোদী তার পোস্টে। আগামীকাল সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অথবা জাতীয় ঈদগাহ ময়দানে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা বলে খবর পাচ্ছি। আর তার দাফন সম্পর্কে যা জানা যাচ্ছে, বেগম জিয়ার শেষ ইচ্ছা এবং পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী তাকে তার প্রিয়জনদের পাশে ঢাকার বনানীস্থ সামরিক কবরস্থানে অথবা তার পৈতৃক নিবাস বগুড়ায় দাফন করা হতে পারে। তবে দলের একটি বড় অংশ চাইছে তাকে জিয়া উদ্যানের, যার নাম আবার চন্দ্রিমা উদ্যান, সেই জিয়া উদ্যানের পাশে দাফন করতে। গত 15 বছর সেভাবে রাজনীতিতে সক্রিয় থাকতে না পারলেও বেগম জিয়ার মৃত্যু যে বাংলাদেশের রাজনীতিতে একটা বিরাট শূন্যতা নিয়ে এলো সেটা বলাই বাহুল্য। এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই মৃত্যু শুধু যে তার দলকে এক বড় অগ্নি পরীক্ষার মুখোমুখি দাঁড় করিয়ে দিল তাই নয়, আগামীর বাংলাদেশ কোন পথে যাবে সে ব্যাপারেও অনেক প্রশ্নের জন্ম দিল। তারেক রহমানের রাজনৈতিক ভবিষ্যৎ, উত্তরাধিকার থেকে নেতৃত্ব, এইটা কিভাবে তারেক রহমান ব্যবহার করতে পারবেন তার উপরে অনেক কিছু নির্ভর করছে। বেগম খালেদা জিয়ার মৃত্যু এমন এক সময় হলো যখন তার উত্তরসূরি তারেক রহমান দীর্ঘ নির্বাচন কাটিয়ে দেশে ফিরেছেন। এটি বিএনপির জন্য যেমন আবেগের তেমনি রাজনৈতিক ভাবেও অত্যন্ত শক্তিশালী একটি মোড়। তারেক রহমান নিজে দেশে থাকায় বেগম জিয়ার জানাজা ও দাফন এটা কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান হিসেবে থাকবে না, বরং বিএনপির জন্য এক বিশাল পাবলিক শো অফ স্ট্রেংথ বা শক্তি প্রদর্শনের মহড়ায় পরিণত হতে যাচ্ছে। এবং ইনকিলাব মঞ্চের তারা যেভাবে ঢাকায় জমায়েত করবার জন্য ডাক দিয়েছে সারা দেশ থেকে, সেই পরিস্থিতিতে এই যে তার জানাজা, বেগম জিয়ার জানাজা এবং দাফন, এবং সেই উপলক্ষে বিএনপির বিশাল পাবলিক শো অফ স্ট্রেংথ একটা কনফ্রন্টেশনে যাবে কিনা সেটাও আমরা দেখব। তারেক রহমানের উপস্থিতি জানা যায় তার যে সশরীরে অংশগ্রহণ নেতাকর্মীদের মধ্যে অভাবনীয় উদ্দীপনা সৃষ্টি করবে। এটি গত 15-16 বছরের মধ্যে বিএনপির সবচেয়ে বড় জনসমাগমে পরিণত হতে পারে।
তারেক রহমানের উপস্থিতিতে চন্দ্রিমা উদ্যান বা অন্য কোনো গুরুত্বপূর্ণ স্থানে দাফনের দাবি জোরালো হতে পারে, যা সরকারের সাথে একটি প্রচ্ছন্ন দর কষাকষির সুযোগ তৈরি করবে। লন্ডনে থাকা অবস্থায় তারেক রহমানের বিরুদ্ধে যে রিমোট কন্ট্রোল রাজনীতির অভিযোগ ছিল, দেশে ফেরার মাধ্যমে তিনি তা মুছে দিয়েছেন। একচ্ছত্র নিয়ন্ত্রণ, মায়ের মৃত্যুর পর দলের প্রধান হিসেবে তার স্থল অভিষিক্ত হওয়া এখন কেবল সময়ের ব্যাপার। সশরীরে, এমনিতেই তো তিনি ওয়ার্কিং প্রেসিডেন্ট আছেনই দলের, সশরীরে উপস্থিত থাকায় তিনি সরাসরি তার দলের তৃণমূল স্তরের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারছেন, যা দলের অভ্যন্তরীণ কোন্দল মেটাতে সহায়ক হবে। সহানুভূতির রাজনীতিটা কেমন করে তিনি পাবেন সেটাও দেখা যাক। মায়ের মৃত্যুর শোককে শক্তিতে রূপান্তর করে তিনি নিজেকে সদ্য মাতৃহারা শোকার্ত পুত্র বা মজলুম জননেতা হিসেবে প্রতিষ্ঠিত করার সুযোগ পাচ্ছেন। এটি আসন্ন নির্বাচনে তাকে বাংলাদেশের অন্য যে কোনো নেতার চেয়ে জনমতের বিচারে এগিয়ে রাখতে পারে। আপনারা মাথায় রাখবেন, রাজীব গান্ধীর মৃত্যুর পর কংগ্রেস কিভাবে বিশাল শক্তি নিয়ে ক্ষমতায় এসেছিল, কিংবা ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর রাজীব গান্ধী কিভাবে বিশাল শক্তি নিয়ে ক্ষমতায় এসেছিল। তবে সুযোগ যেমন তারেক রহমানের সামনে এসেছে, দুর্যোগও কম নয়। অনেক চ্যালেঞ্জ। তিনি দেশে থাকায় তার বিরুদ্ধে চলা যে পুরনো মামলা ও তার দণ্ডগুলো কার্যকর করার একটি আইনি ঝুঁকি সব সময় থাকবে। তিনি এই আইনি লড়াইকে রাজপথের আন্দোলনের সঙ্গে কিভাবে সমন্বয় করতে পারবেন সেটা দেখার বিষয়। কিন্তু তার সামনে সবচেয়ে যে বড় চ্যালেঞ্জ, সেটা হলো জামাতের কৌশল ও -2 ফর্মুলা। বেগম জিয়ার মৃত্যু এবং তারেক রহমানের প্রত্যাবর্তন, এই দুয়ের মাঝে জামায়াতে ইসলামী একটি সূক্ষ্ম রাজনৈতিক চাল চালতে পারে। সূক্ষ্ম কিন্তু অসীম ক্ষমতাধর সেই চাল। সেটা কি? -2কে নতুন রূপে প্রতিষ্ঠিত করতে পারে। শেখ হাসিনা এমনিতেই তো দেশের বাইরে, আর খালেদা জিয়া মৃত। বাংলাদেশ সেনাবাহিনী ও তার প্রধান ওয়াকারুজ্জামান স্পষ্টতই জামাত শিবিরের লোক। এই পরিস্থিতি ঠিক সেনা সমর্থিত কেয়ারটেকার সরকারের কয়েক বছর আগের -2 ফর্মুলার সময়কার বাংলাদেশের মতো যেন অবিকল। -2 ফর্মুলা সাধারণত দুই নেত্রীকে সরানোর কথা বললেও এখন তো দুই নেত্রীর কেউ নেই। ফলত বর্তমানে শেখ হাসিনা তিনি ভারতে, দেশের বাইরে তিনি নির্বাসিত, আর বর্তমান প্রেক্ষাপট খালেদা জিয়া তো মৃত। সুতরাং বর্তমান প্রেক্ষাপটে সেনাবাহিনী ও জামায়াত চাইতে পারে পরিবারতান্ত্রিক রাজনীতির অবসান। তারা প্রচার করতে পারে যে বাংলাদেশে এখন নতুন ও সংস্কারবাদী রাজনীতির সময়, এখানে কোনো নির্দিষ্ট পরিবারের আধিপত্য থাকবে না। এবং এই সাথে সাথে বিএনপিকে চাপে রাখবার চেষ্টা করবে জামাত। তারেক রহমান দেশে থাকায় জামাত সরাসরি তার নেতৃত্বের বিরোধিতা হয়তো করবে না, কিন্তু পর্দার আড়ালে তারা এমন একটা জোট বা শক্তির উত্থান ঘটাতে চাইবে যা বিএনপির একক আধিপত্যকে চ্যালেঞ্জ করবে। আপনাদের হয়তো খেয়াল করেছেন, ইতিমধ্যে খবর পেয়েছেন 10 দলকে নিয়ে, যাদের মধ্যে রয়েছে আবার গত বছরের জুলাই অভ্যুত্থানের নায়করা, যার মধ্যে নায়কও বলতে পারেন, খলনায়কও বলতে পারেন, তারা নতুন দল করেছে এনসিপি। সেই এনসিপিও জামাতের সঙ্গে গেছে। এছাড়াও সমস্ত ইসলামী দলগুলো জামাতের ছাতার তলায় এসেছে। আর সেনাবাহিনী তো জামাতের পক্ষে আছেই। সুতরাং বিএনপির বিরুদ্ধে চ্যালেঞ্জটা কিন্তু খুব বড়। আর বিএনপি যখন শোক এবং জানাজা নিয়ে ব্যস্ত থাকবে, জামাত তখন রাজনৈতিক শূন্যস্থান পূরণে তাদের যে সাংগঠনিক কার্যক্রম আরো জোরদার করবে। তারা নিজেদের ক্লিন ইমেজের দল হিসেবে এবং ইসলামের রক্ষাকর্তা হিসেবে উপস্থাপন করে বিএনপির ভোটারদের একটা অংশকে টানার চেষ্টা করতে পারে, এবং অলরেডি সে কাজ শুরু হয়ে গেছে। ওই আখতারুজ্জামান সমেত, মেজর আখতারুজ্জামান, তিনি যেমন বিএনপি ছেড়ে জামাতে ইতিমধ্যে ঢুকে গেছেন, তেমনি
বিএনপির অনেক নেতা পা বাড়িয়ে আছেন জামাতের দিকে চলে যাবেন। কারণ আদর্শিক দিক দিয়ে বিএনপি কখনোই যেমন মুক্তিযুদ্ধের পক্ষের মানে বা পাকিস্তানের বিপক্ষে বা ওই জামাতের বিপক্ষীয় রাজনীতির দল তো এরা ছিল না। যা বিএনপি আজকে এই পরিস্থিতিতেও বলতে বাধ্য, বিএনপির আদর্শ একটা খিচুড়ি, তাতে সাম্প্রদায়িকতা রয়েছে, মুক্তিযুদ্ধ রয়েছে, মুক্তিযুদ্ধের বিরোধিতা রয়েছে, সব মিলিয়ে মিশিয়ে বিএনপি একটি খিচুড়ি দল। সব জায়গাতে এখান থেকে 2 চামচ, ওখান থেকে 2 চামচ, সেখান থেকে 2 চামচ, এইভাবে করে নিয়ে বিএনপির আদর্শ। ফলে বিএনপিতে মুক্তিযুদ্ধের পক্ষেও মানুষজন যেমন আছে, মুক্তিযুদ্ধের বিপক্ষের মানুষও আছেন, পাকিস্তানের পক্ষেও মানুষও আছেন। সেই ভোটারদের তাদের একটা বড় অংশকে এখন টানবে কারা? জামায়াতের জামায়াত। কিন্তু বিএনপির এটা ছাড়াও বিএনপির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো গত 1.5 বছর বিএনপি একটি মুক্তিযুদ্ধ বিরোধী তাদের ছবি তৈরি করেছে নিজেদের জন্য। শেখ হাসিনা স্বয়ং অভিযোগ করেছেন ধানমন্ডি 32 নম্বর বাড়ি ভেঙেছে, প্রথম বাড়িটায় আঘাত করেছে, ভেঙেছে বিএনপি। এখন জামায়াতের বিরুদ্ধে বিএনপি কি মুক্তিযুদ্ধের অন্যতম সৈনিকের ভূমিকা নতুন করে গ্রহণ করতে পারবে? মানুষ তাদের গ্রহণ করবে? এটা একটা বড় চ্যালেঞ্জ। বেগম খালেদা জিয়ার প্রয়াণ এবং তারেক রহমানের স্বদেশে উপস্থিতিতে বাংলাদেশের রাজনীতিতে মুক্তিযুদ্ধের চেতনা ও বিএনপি জামায়াত সম্পর্ক এক নতুন বাঁকে এসে দাঁড়িয়েছে। গত 1.5 বছর এবং বিশেষ করে 2024-এর ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে বিএনপির অবস্থানে যে পরিবর্তনগুলো এসেছে তা কিন্তু বিএনপিকে ভাবিয়ে তুলবে, একটা বড় চ্যালেঞ্জ তৈরি করবে। মুক্তিযুদ্ধের নতুন বয়ান তাই তৈরি করছে বিএনপি। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগকে তারা অভিযুক্ত করেছে যে মুক্তিযুদ্ধের সমস্ত ক্রেডিট আওয়ামী লীগ দখল করে নিয়েছে। কিন্তু গত 1.5 বছর ধরে মাঠে তো আওয়ামী লীগ নেই, তাহলে বিএনপি কেন মুক্তিযুদ্ধের শরিক হিসেবে, ধারক হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারল না? এখন সেই রাস্তায় বিএনপিকে হাঁটতে হবে। তারেক রহমান দেশে ফিরে তার 25শে ডিসেম্বরের ভাষণে মুক্তিযুদ্ধের একটি সমান্তরাল ও অন্তর্ভুক্তিমূলক বয়ান তুলে ধরেছেন। তিনি বলেছেন যে তারেক রহমান 1971 সালের মুক্তিযুদ্ধকে 2024 সালের গণ অভ্যুত্থানের সাথে মিলিয়ে দেখেছেন। তিনি দাবি করেছেন যে 71-এ মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে লড়েছিল, 24-এও ঠিক স্বৈরাচারের বিরুদ্ধে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ছাত্র জনতা লড়েছে। ইতিহাসের বিকৃতি রোধ করবার সেই জন্যে আওয়ামী লীগের ঘাড়ে কিছু দোষ চাপিয়ে তিনি ইতিহাসের বিকৃতি রোধে, যেটা বিএনপি এতদিন ব্যস্ত ছিল, সেই চেষ্টা শুরু করেছেন। তিনি বলেছেন আওয়ামী লীগ ব্যক্তিগত স্বার্থে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছে, ফলে বিএনপি এখন নিজেদের মুক্তিযুদ্ধের অন্যতম সৈনিক হিসেবে প্রমাণের চেয়ে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনার রক্ষক হিসেবে নিজেদের উপস্থাপন করার কৌশল নিয়েছে। তারা কতটা সফল হবে ভবিষ্যৎ বলবে। ধানমন্ডি 32 নম্বর বাড়ি ভাঙা নিয়ে শেখ হাসিনার অভিযোগ সম্পর্কে বিএনপি কি ডিফেন্স নিচ্ছে? বিএনপি এই ভাঙচুরের সঙ্গে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করে বলেছে এটা জনগণের স্বতঃস্ফূর্ত ক্ষোভের বহিঃপ্রকাশ। তারা বলতে চাইছে যে আওয়ামী লীগ ব্যক্তি পূজার মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাসকে একটি নির্দিষ্ট পরিবারের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছিল, যা সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তাদের এই বয়ান মানুষ নেবে কিনা সেটাও দেখার, তবে এটা অবশ্যই একটি চ্যালেঞ্জ। বিএনপি এখন মুক্তিযুদ্ধের যে লোগো সেইটা পুনরুদ্ধারে নেমেছে বিএনপি এখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষক সত্তাকে সামনে এনে নিজেদের মুক্তিযুদ্ধ বান্ধব ইমেজ পুনরুদ্ধার করার চেষ্টা করছে, যাতে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের সপক্ষে ভোটের একটা অংশকে নিজেদের দিকে তারা টানতে পারে। জামায়াতের সঙ্গে দূরত্ব এবং নতুন মেরুকরণ করবার কাজে ব্যস্ত হয়েছে, আগামী দিনে আরো হবে। জামায়াতে ইসলামীর সাথে বিএনপির সম্পর্ক এখন আর ভালো নেই। জামায়াত এখন ন্যাশনাল সিটিজেন্স পার্টি
ইসলামী বা ছাত্র নেতাদের সাথে মিলে একটি স্বতন্ত্র শক্তি হওয়ার চেষ্টা করছে। তারেক রহমান এবং বিএনপি নেতারা বারবার বলছেন যে তারা আর কোনো প্রশ্নবিদ্ধ জোট বা জামায়াতের দিকে ইঙ্গিত করে বলছে তাদেরকে নিয়ে ক্ষমতায় যেতে চান না, তারা এককভাবে বা কেবল সমমনোভাবাপন্ন গণতান্ত্রিক দলগুলোকে নিয়ে এগোতে চান। আর আগেই তো বলেছি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ইমেজ কাটাতে তারা ভীষণভাবে সচেষ্ট। তাহলে এবার প্রশ্ন, জামায়াতের বিরুদ্ধে কি মুক্তিযুদ্ধের সৈনিক হবে বিএনপি? পরিস্থিতি কিন্তু সেদিকেই এগুচ্ছে। বর্তমান রাজনৈতিক শূন্যতায় জামাত যদি বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে, তবে বিএনপি নিশ্চিতভাবেই, যেটা হয়ে উঠেছে ইতিমধ্যে, ফলে বিএনপি নিশ্চিতভাবেই মুক্তিযুদ্ধের লিবারেল বা উদারপন্থী পক্ষ হিসেবে নিজেদেরকে হাজির করবে। আওয়ামী লীগ মাঠ থেকে কার্যত উধাও হওয়ায় এখন লড়াই হবে বিএনপি বনাম জামাত এবং অন্যান্য। এক্ষেত্রে বিএনপি মুক্তিযুদ্ধের সেন্টিমেন্ট ব্যবহার করে মধ্যপন্থী ও প্রগতিশীল ভোটারদের নিজেদের দিকে টানার চেষ্টা করবে। তারেক রহমান এখন সশরীরে মাঠে থাকায় বিএনপি অনেক বেশি ক্ষমতা পেয়েছে এবং কৌশলী হতে পারছে। তারা জামাতকে সাথে নিয়ে নয়, বরং জামাতকে পাশ কাটিয়ে জামাতের বিরুদ্ধে একটি জাতীয়তাবাদী ও মুক্তিযুদ্ধপন্থী শক্তি হিসেবে নিজেদের নতুন করে ব্র্যান্ডিং করছে। শেখ হাসিনার ধানমন্ডি 32-এর অভিযোগকে তারা এড়িয়ে যাচ্ছে, এড়িয়ে গিয়ে বরং 2024-এর বিপ্লবকে 71-এর অসমাপ্ত কাজ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে। ভবিষ্যৎ বলবে তারেক রহমান সফল হবেন না ব্যর্থ হবেন। এর ওপর নির্ভর করবে ভবিষ্যতের বাংলাদেশ কোন পথে যাবে। আপাতত এই পর্যন্ত। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি পর্বের সমাপ্তি। এই প্রসঙ্গটি নিয়ে এই মুহূর্তে কথা বলবো। একটি পর্বের সমাপ্তি এ কারণেই বলছি যে আপনারা জানেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, দুইবারের সাবেক প্রধানমন্ত্রী এবং আরো একবার সংক্ষিপ্ত সময়ের মোট তিনবারের প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আজকে মৃত ঘোষণা করা হয়েছে। আমি বলছি মৃত ঘোষণা করা হয়েছে, কিন্তু গত 23শে নভেম্বর থেকে হাসপাতালে তিনি ভর্তি আছেন এবং হাসপাতালে ভর্তি থেকেই তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন। মাঝখানে তিনি ভর্তির কয়েকদিনের মধ্যে খবর উঠেছিল যে তাকে বিদেশে নিয়ে যাওয়া হবে এয়ার অ্যাম্বুলেন্সে করে। পরিশেষে এয়ার অ্যাম্বুলেন্স আসেনি, যার কারণে তার বিদেশে যাওয়া হয়নি। কেন যাওয়া হয়নি, কি কারণে, কি জটিলতা, আসলে এগুলো খানিকটা ধোঁয়াশা। তিনি কি আজকেই মারা গেছেন নাকি আরো আগে মারা গেছেন, এগুলো অপ্রকাশিত। কারণ তিনি হাসপাতালে ভর্তির পর থেকে কোনো ছবি পর্যন্ত প্রকাশিত হয়নি। তিনি হাসপাতালে ভর্তির পর তার পুত্র জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনিও দেশে আসবার কথা উঠেছিল, কিন্তু তিনি আসতে পারবেন না বলে নানা রকম জটিলতার কথা তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন। তিনি সেই সময় আসেননি। অবশেষে আজকে 30 ডিসেম্বর যখন খালেদা জিয়াকে মৃত ঘোষণা করা হলো, তার 5 দিন আগে জনাব তারেক রহমানও দেশে এসেছেন। এমনকি দেশে আসবার পরেও মার সাথে সাক্ষাতের কোনো ছবি প্রকাশিত হয়নি, যার কারণে তার মৃত্যুটা আসলে খানিকটা ধোঁয়াশা। তবে বেগম খালেদা জিয়ার জীবনটি অবশ্যই একটা বর্ণাঢ্য জীবন, কারণ বাংলাদেশের ইতিহাস রচনা করতে গেলে তার কথাও আসবে। কারণ কমপক্ষে 2 মেয়াদে তিনি 10 বছর প্রধানমন্ত্রী ছিলেন, আর এক মেয়াদে, তৃতীয় এক মেয়াদে তিনি নির্বাচিত হয়েছিলেন। পাতানো একটি নির্বাচন, 96-এর 15ই ফেব্রুয়ারির তথাকথিত নির্বাচন, 12 দিন প্রধানমন্ত্রী ছিলেন। এই জন্য অনেকে বলেন যে তিনি 3বারের প্রধানমন্ত্রী। এবং তার প্রধানমন্ত্রিত্ব কালে তার রাজনৈতিক জীবনে অনেক আলোচনা আছে, অনেক সমালোচনা আছে। আজকে যেহেতু তিনি চলে গেছেন, তিনি আসলে সকল সমালোচনার ঊর্ধ্বে চলে গেছেন। সবচেয়ে বড় যেটি গুরুত্বপূর্ণ বিষয়, যে বাংলাদেশের রাজনীতিতে আমাদের দীর্ঘদিনের একটি আলোচিত শব্দমালা, যে দুই নেত্রী শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া, এই দুই নেত্রীর এক নেত্রীর জীবন অবসান ঘটলো আজকে। এটি নিঃসন্দেহে বাংলাদেশের এই যে দুই নেত্রী শব্দমালারও একটি বিয়োগ। আমরা এই দুই নেত্রী শব্দমালার মধ্যেও আমরা কিন্তু একটা রাজনীতির সৌন্দর্য খুঁজে পেতাম। আজকে সেই সৌন্দর্যের বিচ্ছেদ ঘটলো। এবং আরো উদ্বেগের, উৎকণ্ঠার বিষয় যে দুই নেত্রীর এক নেত্রী পৃথিবী থেকে বিদায় নিলেন, আর এক নেত্রী কিন্তু এই মুহূর্তে দেশেই নেই। তিনি নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে নির্বাসনে অবস্থান করছেন। আজকে খালেদা জিয়ার বিয়োগ নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতিতে একটা বড় ধরনের বিয়োগ। তার মৃত্যুতে দেশে বিদেশে
শোক জানাচ্ছেন, শোক জানাবেন, প্রত্যেকেই শোক জানাবেন, যতই সমালোচনা থাকুক। হ্যাঁ, খালেদা জিয়া তার জীবদ্দশায় অনেক সমালোচিত কর্মকাণ্ড করেছেন, তার জন্মদিন অনেকগুলো, তার মৃত্যু দিনটাও নানাভাবে, মৃত্যু দিনটাকে নিয়েও অন্ততপক্ষে বাংলাদেশের মানুষের মধ্যে একটা ধোঁয়াশা কাটানো হলো। সবচেয়ে বড় কথা, আমি যেটিকে সবচেয়ে বড় হিসেবে দেখছি যে বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি, বারবারই আমার মনে হচ্ছে যে দুই নেত্রীর এক নেত্রী চলে গেলেন, আর এক নেত্রী নির্বাসনে। আমরা কি অভিভাবক শূন্য হয়ে পড়লাম? রাজনীতির অভিভাবক শূন্য, খালি জায়গা ফাঁকা থাকে না, খালি জায়গা কেউ না কেউ পূরণ করেন। খালেদা জিয়ার দলের হাল ধরেছেন তার পুত্র, আর একদিকে আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা এখনো জীবিত আছেন এবং সবচেয়ে বড় কথা সুস্থ আছেন। তার উত্তরসূরি সুনির্দিষ্টভাবে এখনো নির্ধারণ না হলেও, যোগ্য উত্তরসূরি তৈরি হয়ে না উঠলেও শেখ হাসিনা, আল্লাহ হয়তো সবকিছু এভাবেই পরিকল্পনা করেন, যেহেতু শেখ হাসিনার উত্তরসূরিরা এখনো গড়ে ওঠেননি, এই জন্য শেখ হাসিনাকে এখনো শক্তি সমর্থ রেখেছেন যে আরো কমপক্ষে 10 বছর যেন সার্ভিস দিয়ে যেতে পারেন, এবং এই 10 বছরে তার যোগ্য উত্তরসূরি যেন তৈরি হয়ে যায়। আরেকদিকে খালেদা জিয়া আসলে বেশ অনেক সময় যাবতই তিনি অসুস্থ। মাঝে মাঝে এই যে দীর্ঘ জীবনে আওয়ামী লীগ 16 বছর ক্ষমতায় ছিল, খালেদা জিয়া এর মধ্যে জেলে গেছেন, এর মধ্যে প্রায় হাসপাতালে যেতেন, এবং সত্যিকার অর্থে খালেদা জিয়ার দল চলতে কিন্তু সমস্যা হয়নি। ওই যে আল্লাহ হয়তো একটা ব্যালেন্স করেন, দল চলবার জন্য তার পুত্র তারেক রহমানকে তৈরি করে দিয়েছেন আর অনেক আগে থেকেই, বলা যায় কমপক্ষে 3 দশক বা আরো বেশি সময় যাবত তার উত্তরসূরি তারেক রহমান রেডি হয়ে গেছেন, যার কারণে দল যে কোনো ভাবেই চলছে। এবং তার খালেদা জিয়া যে সময় সর্বশেষ যখন প্রধানমন্ত্রী ছিলেন 2001 আমলে, সেই সময়ও সত্যিকার অর্থে তার প্রধানমন্ত্রীত্বের একটা প্যারালাল ক্ষমতা কেন্দ্র তৈরি হয়ে গিয়েছিল। সেই জায়গা থেকে খালেদা জিয়ার উত্তরসূরি আসলে তৈরি হয়ে গেছে। তো কাজে খুব একটা যে ভ্যাকুয়াম হবে, খুব একটা যে শূন্যতা তৈরি হবে দলে। আর খালেদা জিয়া তো পূর্ণ বয়সী মৃত্যুবরণ করেছেন, 80 বছর, বাংলাদেশের মানুষের গড় আয়ু যা তার থেকে বেশি। আজকে তিনি মৃত্যুবরণ করেছেন। অবশ্যই বাংলাদেশে রাজনীতিতে তার যেমন সমালোচনা আছে, ঠিক তেমনি বাংলাদেশের রাজনীতির জায়গায় রাখবার পেছনে তার অবদানও রয়েছে। অবশ্যই তার বিদেহী আত্মার শান্তি কামনা করি। মৃত মানুষকে নিয়ে সমালোচনা করবার কিছু নেই, সকল সমালোচনার ঊর্ধ্বে উঠে গেছেন তিনি। আমরা তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই, এবং বাংলাদেশের রাজনীতিতে তিনি যে অবদান রেখেছেন সেই অবদানের জন্য আমরা অবশ্যই শ্রদ্ধার সাথে তার সেই অবদানকে স্মরণ করব। এবং যে সমালোচনাগুলো আছে, সমালোচনাগুলো ইতিহাসেও লেখা হবে, ইতিহাসেও বিতর্ক তৈরি হবে, এবং আমরা সর্বোপরি প্রত্যাশা করি যে বাংলাদেশে একটা শুভ সুন্দর রাজনীতির পরিবেশ তৈরি হোক। হ্যাঁ, অনেকেই বয়সের কারণে, সময়ের কারণে চলে যেতে হবে। আজকে খালেদা জিয়া চলে গেছেন, কদিন পরে শেখ হাসিনা চলে যাবেন। আমি এই যে কথা বলছি, আমিও চলে যাব। এই চলে যাওয়ার মধ্য দিয়েই নতুন সূর্য উঠবে, নতুন জেনারেশন জেগে উঠবে, আমরা এগিয়ে যাব, বাংলাদেশ এগিয়ে যাবে, বাংলাদেশে সুস্থ ধারা রাজনীতির চর্চা হবে। যাই হোক, খালেদা জিয়ার বিদায়, এই বিদায়ে দেশে বিদেশে শোক আসছে। চীন শোক জানিয়েছে। আমি এই ভিডিওটা যে মুহূর্তে নির্মাণ করছি তখন পর্যন্ত চীনের শোক বার্তা দেখেছি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সোশ্যাল মিডিয়ায় কয়েক মিনিট আগে এই ভিডিওটা নির্মাণ করছি যখন, পোস্ট দিয়ে খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন। তার মৃত্যুতে রাজনীতির যে একটা শূন্যতা তৈরি হলো, সেটার জন্য তিনি শূন্যতা অনুভব করছেন। এবং তার পোস্টে 2015 সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার এক বছরের মধ্যে খালেদা জিয়ার সাথে একটি সাক্ষাৎকারের ছবিও পোস্ট করেছেন। সোজা কথা, বাংলাদেশ শুধু নয়, বিশ্বও বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রী, একজন প্রধান দলের নেত্রীর জন্য শোক জানাচ্ছেন। আমরাও শোক জানাই, তার আত্মার শান্তি কামনা করি।